যে আসলে কত কৌশলে বা অপরাধীরা কত চালাকি করছে বা কিভাবে নিজেদেরকে নিরাপদ রাখা যায় সব চেষ্টাই তারা করেছে এবং দীর্ঘদিনের একটি ঘটনা সেটি আসলে বিচারের মুখোমুখি করা আপনি বলেছেন যে অনেক চ্যালেঞ্জের কিন্তু সেই দলিল সংগ্রহ করা এবং সবচেয়ে উদ্বেগের যে উদ্বেগ উৎকণ্ঠা আসলে বিচার পাবে কি পাবে না ভুক্তভোগীরা তা নিয়ে সেখানে আশ্বস্তর জায়গায় রাষ্ট্র কি পদক্ষেপ নিতে পারে এখানে রাষ্ট্রের এট দিস স্টেজে যে পদক্ষেপটা বেশি করে নেওয়া উচিত এটা হলো ইনভেস্টিগেশন। একটা প্রপার ইনভেস্টিগেশন যদি না হয়, পারপাস অফ দ্য ইনভেস্টিগেশন হলো ইজ টু কালেক্ট এভিডেন্সেস। এই এভিডেন্সেস কোথাও লাইভ এভিডেন্স হয়, কোথাও ডকুমেন্টারি এভিডেন্স হয়, কোথাও সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হয়। এই এভিডেন্সগুলো সংগ্রহ করতে গেলে দক্ষ লোকের প্রয়োজন হয়। যেমন ধরেন সায়েন্টিফিক টুলস অ্যান্ড টেকনিক্স ব্যবহার করে যে সমস্ত এভিডেন্স নেওয়া সম্ভব, বিশেষ করে ডিএনএ টেকনোলজির আশ্রয় নিয়ে, এটাও এখানে আমাদের দেশে অপর্যাপ্ত ল্যাবরেটরি রয়েছে। কিন্তু বেশ কিছু অফিসার আমাদের দেশে আছেন, বিশেষ করে যারা পিবিআইতে পোস্টেড ছিলেন, সিআইডিতে পোস্টেড ছিলেন, তাদের দেশ এবং দেশের বাইরে অনেক ট্রেনিং আছে। সরকারের উচিত এই ধরনের এফিশিয়েন্ট অফিসারদেরকে এখানে দায়িত্ব দেওয়া, তাদেরকে লজিস্টিক দেওয়া, যেন তারা স্বল্পতম সময়ের মধ্যে এভিডেন্সের ডিফারেন্ট ডাইমেনশনগুলো ফুলফিল করে এভিডেন্সটা সংগ্রহ করতে পারেন। ফর এক্সাম্পল আপনি দেখবেন, আমরা দেখেছি তখন হেলিকপ্টার ব্যবহার হয়েছে, উপর থেকে হেলিকপ্টারে গুলি করা হয়েছে। তাহলে উপর থেকে হেলিকপ্টারে গুলি করা একটা হাইলি এফিশিয়েন্ট মেকানিজম ছাড়া পসিবল না। তাহলে উপর থেকে এই হেলিকপ্টারটা কি পারপাসে বাংলাদেশে আনলো, কাদের অথরিটিতে ছিল, কারা গুলি করলো, কখনই হেলিকপ্টারটা বের হলো, কারা নির্দেশ দিল, কে হেলিকপ্টারটা প্রথম সেট করলো, এগুলো এভিডেন্সগুলো সংগ্রহ করা কঠিন কাজ নয় যদি এফিশিয়েন্ট অফিসার হয়। স্নাইপার ব্যবহার করা হয়েছে না, টার্গেটেড স্নাইপার ব্যবহার করা হয়েছে। এই স্নাইপার একটা মারণাস্ত্র। এই মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, কোন মারণাস্ত্রটা ব্যবহার করা হয়েছে তার এগেনস্টে গুলি আছে কিন্তু, এবং এটা রেজিস্টার করা থাকে। আপনি রেজিস্টার খাতায় টান দেন, তার কার এগেনস্টে এটা রেজিস্টার করা ছিল তা দেখেন, ওই অস্ত্রটা কার নামে রেজিস্টার করা ছিল ওই ব্যক্তিটাকে খুঁজে বের করেন এবং ক্রিস্টাল ক্লিয়ার করা পসিবল। আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম এবং আমার মনে হয় এখানে প্রসিকিউশন ইজ ডুইং ভেরি ওয়েল। যেমন ধরুন যে সমস্ত ব্যক্তিবর্গরা মিটিংয়ে হাজির ছিলেন, বিশেষ করে আপনি দেখবেন 4 তারিখে সকালবেলা গণভবনে মিটিং হয়েছে, যাকে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মিটিং। তো জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মিটিংয়ে কারা কারা ছিল এবং সেই মিটিংয়ে কী আলোচনা হয়েছে তার ভিডিও অডিও ডকুমেন্টারিটা আনেন, এনে পাবলিককে দেখাবেন এবং একই সাথে এটা কোর্টে এক্সিবিট করবেন। কে নির্দেশ দিচ্ছে এখানে যে কোনো মূল্যে মবকে ঠেকাতে হবে? এবং আমি তো কিছু অডিও কানেকশনও শুনেছি, অডিও কনভারসেশন, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে আগামী দিন কিন্তু উপর থেকে আসবে, এবং সেখানে যে বা যারা আলোচনা করছেন তারা কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ, কিন্তু উপর থেকে আসবে কে সেখানে বলে দেওয়া হয়েছে, অমুককে বলে দেওয়া হয়েছে, তমুককে বলে দেওয়া হয়েছে, তমুককে বলে দেওয়া হয়েছে, তারা আবার ডিসিপ্লিন ফোর্সের লোক। এরপরেই দেখবেন ওই অমুকের দিক থেকে এটা আসতেছে, তমুকের দিক থেকে এটা আসতেছে, তমুকের দিক থেকে এটা আসতেছে। তার মানে দিস ইজ এ কমান্ড কন্ট্রোল। এই কমান্ড কন্ট্রোল এস্টাবলিশ যদি করতে পারে এখানে প্রসিকিউশন, তাহলে দেয়ার উইল বি দ্য রিয়েল ট্রায়াল ইন দি আই অফ ল হবে। এবং এটাকে এস্টাবলিশ করতে গেলে আমি সবসময় কিন্তু একিউজডের রাইটের ব্যাপারে খুব সচেতন থাকার পক্ষে। হ্যাঁ, ঠিক আছে, আপনি এভিডেন্স আনবেন, হার্ড এভিডেন্স আনবেন, গুম কমিশন বলি আর অন্যান্য যে সমস্ত জায়গায় এভিডেন্সগুলো পাওয়া যাচ্ছে সেগুলো এনে আদালতে হাজির করবেন। বা মায়ের ডাকের কাছেও আমি অনেকগুলো এভিডেন্স দেখেছি, মায়ের ডাকের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে, ওদের কাছেও আমি বেশ কিছু এভিডেন্স দেখেছি যেগুলো রিয়েলি ইন্টারেস্টিং এভিডেন্সেস। এগুলো আদালতের সামনে গেলে প্রসিকিউশনকে উপস্থাপন করার পর তারপরে ডিফেন্সকে ক্রস এক্সামিন করে যদি রিয়েল ভলিউম অফ বান্ডেল হয়, আমার তো ধারণা দিস উইল বি হিস্টোরিক্যাল ডকুমেন্ট ইন বাংলাদেশ। গুম কমিশন যা করছে এটা হিস্ট্রিতে স্থান পেয়ে থাকবে, কিন্তু আদালতের ডকুমেন্ট যেটা হবে এটা জেনারেশন আফটার জেনারেশন লিগ্যাল লিটারেচার হবে। এই লিগ্যাল লিটারেচারটাকে ক্রাফট করার জন্য যে সমস্ত লিগ্যাল কোয়ালিটি প্রয়োজন এই সমস্ত আইনজীবী তারা এনেছেন, বিচারকও এনেছেন বলে আমার ধারণা, যাদেরকে আমরা দেখেছি। এখন বাকি রয়েছে প্রপার ইনভেস্টিগেশন।
এটা যদি প্রপার হয় ফ্রাস্ট্রেশন হওয়ার কোনো কারণ নাই। ইট নিডস টাইম। পৃথিবীর যে সমস্ত জায়গায় এগুলো হয়েছে সব জায়গায় একটা টাইম লেগেছে। শিশির মনি, উদ্বেগের আরেকটি জায়গা সেটি হচ্ছে যাদের বিচার করবেন তারা তো আর বসে নেই, দেশে বিদেশে প্রচার প্রপাগান্ডা সব কিছুই তো চলছে, প্রশ্নবিদ্ধ করার যত চেষ্টা সবই তো তাদের থাকবে। সেখানে আসলে আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রীয় তো আরও বেশি জোরালো পদক্ষেপ থাকা প্রয়োজন। আপনার তা তো বটেই। আপনি বিচার এমন এক বিষয়, পক্ষ বিপক্ষ থাকবে, কথা তার পিঠে কথা থাকবে, ক্রিটিসিজম করার লোক থাকবে, লবিস্ট ফার্ম থাকবে, ওয়ার্ল্ড ওয়াইড ক্রিটিসিজম করার লোক থাকবে, নিশ্চয়ই থাকবে। এই জন্য এটিকে করা উচিত পাবলিক। বিচারটিকে তো আপনি ক্যামেরা করতে পারবেন না, বিচারকে করতে হবে পাবলিক। এবং এই পাবলিক বলতে এখন বোঝায়, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেছেন, আমাদের সুপ্রিম কোর্টের ইন্ট্রোডাকশন হবে বলে আমার ধারণা খুব দ্রুতই, সেটি হলো গুরুত্বপূর্ণ কেসেসগুলো লাইভ সম্প্রচার করে দেওয়া। গুরুত্বপূর্ণ প্রসেস আপনি আইসিসিতে দেখবেন, আইসিসিতে লাইভ সম্প্রচার, আমরা বাংলাদেশে বসে আইসিসির বিচার দেখতে পারি। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে কনস্টিটিউশনাল ইস্যু যেগুলো বিবেচনা হয় এগুলো আমরা বাংলাদেশে বসে লাইভ ব্রডকাস্ট হচ্ছে সেগুলো দেখতে পারি। আমাদের দেশের সুপ্রিম কোর্টেও এই ইনিশিয়েটিভ নিচ্ছেন বলে আমি শুনেছি মাননীয় প্রধান বিচারপতি। যদি তাই হয়ে থাকে, ওয়াই নট দ্য ট্রাইব্যুনাল? টেকনোলজিক্যাল হাও ব্যবহার করে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াটাকে পাবলিক করে দেওয়া উচিত। বাংলাদেশের যে কোনো মানুষের দেখতে পারবে, পৃথিবীর যে কোনো মানুষের দেখতে পারবে, কি এভিডেন্স আসলো এটাও যেমন দেখতে পাবে, কি ধরনের ক্রস এক্সামিনেশন হলো এটাও দেখতে পাবে। দ্যাট উড বি দ্য রিয়েল ইন্টারেস্টিং সিনারিও। এটা যদি সরকার করতে পারে, সরকার তো বিচার করবে না কিন্তু লজিস্টিক্স দিবে, বাজেট দিবে, যদি এটা করতে পারে তাহলে এই বিচার প্রক্রিয়াটা রিয়েলি ফেয়ার ট্রায়াল হবে। আইনটা সংশোধন করা হয়েছে, সংশোধন করে বেশ কিছু ধারাকে চেঞ্জ করা হয়েছে। আমার বিবেচনায় এই আইনটা সংশোধন করাটাও রাষ্ট্র খুব ভালো পদক্ষেপ নিয়েছে। কারণ আগের যে আইনে যাদের বিচার হয়েছে এখানে সাংঘাতিক এক ধোয়াটে পরিবেশ ছিল, এখান থেকে সরে আসছে, আইনটাকে স্ট্যান্ডার্ড করেছে। আইসিসি রুলস অফ এভিডেন্সকে এখানে অ্যাডমিসিবল করা হয়েছে, নতুন রুলস অফ এভিডেন্সকে এখানে অ্যাডমিসিবল করা হয়েছে। আসামির সকল বিদেশি আইনজীবী আনতে পারবে এই প্রক্রিয়াও করে দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে কোনো ভিকটিম যদি নিজে আইনজীবী নিতে চান তিনিও আইনজীবী নিতে পারবেন প্রসিকিউশনের পাশাপাশি। ফলে ইট উইল বি ইন্টারেস্টিং। একটু সময় লাগবে, এটা তো দিতেই হবে। বিচারটা হতেই হবে আর কি, যেটি রাজনৈতিক পরিবর্তন হলেও। কিন্তু রাজনৈতিক দলগুলোর যে সদিচ্ছা আমরা সব ক্ষেত্রে দেখি, যে সবসময় বলি যে একটি অভ্যুত্থান হলে বা তার পরবর্তী যে কমিটমেন্ট থাকে সেগুলো পরিপূর্ণ বাস্তবায়ন হয় না। সেখানে রাজনৈতিক দলগুলো সেই সদিচ্ছার পরিচয় দেবে কিনা? আমার তো মনে হয় দিবে। সাময়িক যে কথাবার্তাগুলো শোনা যায় এগুলো খুবই সামান্য ব্যাপার। পৃথিবীর ইতিহাসে যে সমস্ত জায়গায় অভ্যুত্থান হয়, ফার্স্ট রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, ফোর্থ রিপাবলিক, ফিফথ রিপাবলিকও দেখেছি তো আমরা, না ফ্রান্সে। তো সব পরিবর্তনের পরেই যে এক্সপেকটেশন থাকে, এই এক্সপেকটেশন তো কেন্দ্র করে এক ধরনের হতাশার বিল্ড আপ হয়, আবার সেটি ইউনাইটেড হয়। এটা ম্যাসিভ লেভেলের হয় না। ফলে আমাদের দেশে যা আমরা দেখতে পাচ্ছি, আমার বিবেচনায় এগুলো ছোটোখাটো বিষয়। এক দল আরেক দলকে এটা বলছে, ছাত্ররা রাজনৈতিক দলকে এটা বলছে, রাজনৈতিক দলরা ছাত্রকে এটা বলছে, এগুলো কথার কথা। আমার ধারণা আগামী পরশু দিনেই তো মিটিং ডেকেছেন একসাথে, আপনি দেখবেন সবাই একসাথে বসবে। আমি আপনাকে বলছি সবাই একসাথে বসবে, বসে দেখবেন আবার সবাই একসাথে মিলে ঘোষণাপত্র দিবে। এই ঘোষণাপত্র প্রকাশ করার মধ্য দিয়ে রিইউনাইটেড হবে এবং এটা হতেই হবে। এটাই নিয়ম। সকল অভ্যুত্থানের পরেই, সকল বিপ্লবের পরেই বিপ্লবীদের মধ্যে কিংবা অভ্যুত্থানকারীদের মধ্যে ছোট ছোট ফ্র্যাকশন বিল্ড আপ হয়, অনাস্থা বিল্ড আপ হয়, আবার তারা ইউনাইটেড হয় বৃহত্তর স্বার্থকে সামনে রেখে। এখানেও তা হবে বলে আমার বিশ্বাস। তো দ্বিতীয় কথাটি খুব ইম্পর্টেন্ট, এই যে কমিশনসগুলো আগামীকালকে দেখবেন কনস্টিটিউশন রিফর্ম কমিশন রিপোর্ট সাবমিট করবে, ইলেকশন রিফর্ম কমিশন রিপোর্ট সাবমিট করবে।